হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিসিএস 2022 কে ফোকাস করে ইন্ডিয়ান পলিটির প্রি প্লাস মেন্স কম্বাইন্ড লেকচার সিরিজে সবাইকে ওয়েলকাম। দিস ইজ আওয়ার ফোর্থ লেকচার। আজ আমরা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার কভার করব। এর আগে অলরেডি আমরা এই সমস্ত চ্যাপ্টারগুলো সিটিজেনশিপ পর্যন্ত কভার করে নিয়েছি। যারা প্রথমবার লেকচার দেখছো তারা এখানে ক্লিক করে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে পুরনো সমস্ত লেকচার এবং আগামী সমস্ত লেকচার এক জায়গাতে আপলোড হবে। আজ আমরা লক্ষ্মীকান্তের বইয়ের চ্যাপ্টার 7 যেটা ফান্ডামেন্টাল রাইটস সেটা পড়ব। আগেই আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স প্রিলিমস এবং মেন্সে জিজ্ঞেস করা হয়। এবার প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাপ্রোচ কেমন থাকবে, এই চ্যাপ্টারটা আমরা কিভাবে কভার করব। দেখো, প্রিলিমসে খুবই সহজ সরল কোয়েশ্চেন আছে এই রকমের, যে এই কথা কোন আর্টিকেলে বলা আছে। যেমন এখানে জিজ্ঞেস করেছে যে কিছু কিছু রেস্ট্রিকশন ছাড়া বাকি প্রত্যেকের রিলিজিয়াস ডিনোমিনেশন শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস। নিজের ধর্মীয় কারণের জন্য ধর্ম সংস্থানগুলো নিজের ইনস্টিটিউশন তৈরি করতে পারে, কোন আর্টিকেলে লেখা আছে। তো এই জাতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় সোজা সোজা, যে কোনো আর্টিকেলের একটা বিষয়বস্তু দিয়ে দেবে, জিজ্ঞেস করবে এটা কোন আর্টিকেল, অথবা উল্টোটা কোনো আর্টিকেল নাম্বার মেনশন করে জিজ্ঞেস করতে পারে যে কোন আর্টিকেলে এই কাহিনী কোন আর্টিকেলে লেখা আছে। তো যদি আর্টিকেলগুলো মুখস্থ করো তাহলে এই জাতীয় কোয়েশ্চেনের উত্তর আরামসে দিতে পারবে। তো এইখানে মুখস্থ বিদ্যা বেশ ভালোই কাজে লেগে যাবে অনেকের, ঠিক আছে। কিন্তু যখন মেন্সের কোয়েশ্চেন্স আমরা দেখবো, আচ্ছা প্রিলিমসে কিছু কোয়েশ্চেন এরকম আছে, দেখো যেমন এটা জিজ্ঞেস করেছে যে হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। রাইট টু ইকুয়ালিটি আমরা জানি ফান্ডামেন্টাল রাইট, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম এটাও আমরা জানি ফান্ডামেন্টাল রাইট, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন এটাও জানি। তো পড়ে রইল কি রাইট টু স্ট্রাইক, এটা কোনো ফান্ডামেন্টাল রাইটস না, ঠিক আছে। একটু ডিপে গেছে, কিন্তু একটু ভালো করে পড়লেই এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আরামসে দেওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে মেন্সে কীরকম কোয়েশ্চেন আসে। মেন্সে জিজ্ঞেস করা হয়, আমরা জানি প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু এক্সেপশন আছে, কিছু কিছু কন্ডিশন আছে, যেই কারণে ফান্ডামেন্টাল রাইটস সরকার তোমার উপর লাগু নাও করতে পারে, তোমার থেকে ফান্ডামেন্টাল রাইটস কেড়েও নিতে পারে, কিছু কিছু এক্সেপশনস আছে। তো প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটের কী এক্সেপশন আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ মেন্স এই জাতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করে। যেমন দেখো, রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ধর্ম স্বাধীনতার যে অধিকার, সেটা ক্যান নট বি রেস্ট্রিক্টেড, কোন কারণ দেখিয়ে রেস্ট্রিক্ট করা যেতে পারে না। তাহলে তোমাকে জানতে হবে যে কোন কোন কারণ দেখিয়ে রেস্ট্রিক্ট করা যেতে পারে। তো দেখো, রাইট টু রিলিজিয়াস ফ্রিডমের তিনটে এক্সেপশন, পাবলিক অর্ডার, হেলথ আর মোরালিটি। তো এই তিনটে কারণ দেখিয়ে সরকার তোমার থেকে ধর্ম স্বাধীনতার অধিকার কাটতে পারে, কিন্তু সিকিউরিটি অফ স্টেটের মানে সিকিউরিটি অফ স্টেটের এক্সকিউজ দেখিয়ে কিন্তু সরকার তোমার থেকে ধর্ম স্বাধীনতার অধিকার কাটতে পারে না। তো তোমাকে জানতে হবে যে রাইট টু রিলিজিয়াস ফ্রিডমের এক্সেপশনগুলো কী কী, ওইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়, প্রত্যেকটা আর্টিকেল একটু ডিটেলসে তো বুঝতেই হবে। যেমন এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে আর্টিকেল 30-তে, দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। এই যে আর্টিকেল 30টা কার উপর লাগু হয়, সমস্ত সিটিজেনের উপর, না সমস্ত সিটিজেন এলিয়েন সবার উপর, নাকি রিলিজিয়াস আর ল্যাঙ্গুইস্টিক মাইনরিটিসদের উপর, নাকি মাইনরিটি মেজরিটি সবার উপর। তাহলে এটার অ্যান্সার তোমাকে জানলে আর্টিকেল 30টা একটু ডিটেলসে জানতে হবে, তাই না। তো যেহেতু আমাদের কম্বাইন্ড অ্যাপ্রোচ, আমরা প্রি প্লাস মেন্স দুটোকেই ফোকাস করে আমরা প্রিপারেশন করছি, আমরা ডিটেলসে বুঝবো এবং যেগুলো মুখস্থ করার সেগুলো বলে দেবো আমি, যেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো শুরু করা যাক। দেখো, পার্ট 1 আমরা পড়েছিলাম ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ঠিক আছে। পার্ট 2-তে সিটিজেনশিপ লেখা ছিল। পার্ট 3 যেটা কনস্টিটিউশনের পার্ট 3, তাতে আর্টিকেল আছে আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত। এটা হচ্ছে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, যেটা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার যেটাকে আমরা বলছি। কোথা থেকে নিয়েছি? ইউএস কনস্টিটিউশনের একটা ব্যাপার আছে বিল অফ রাইটস, সেখান থেকে আমরা ব্যাপারটা নিয়েছি। ফান্ডামেন্টাল রাইটসকে মাগনা কার্টা অফ ইন্ডিয়াও বলা হয়। মাগনা কার্টা কী জিনিস? এটা হচ্ছে 1215 সালে ইংল্যান্ডের যে কিং জন, যে সেই সময় রাজা ছিল, তো রাজাকে অনেক প্রেসারাইজ করবার ফলে রাজা কী করেছিল, একটা একটা ডকুমেন্ট পাস করিয়েছিল, তাতে লিখে দিয়েছিল যে নাগরিকদের এই 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 অধিকার আছে। তো ওই ওই যে পত্রটা, ওই যে লেখনীটা, ওটাকে বলা হয় মাগনা কার্টা। তো ওটা ভারতের যে সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসগুলো খানিকটা মিলতা জুলতা ব্যাপার বলে এটাকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে।
এবার অনেক দেশের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু সিম্পল একদম জাস্ট 1-2 লাইনে বলে দেওয়া আছে, কিন্তু ভারতের কনস্টিটিউশনে এমন নয়। এতে খুবই কম্প্রিহেন্সিভলি, খুব ভালো করে ডিটেলসে লেখা আছে যে নাগরিকরা কী কী ফান্ডামেন্টাল রাইটস পাবে, কোন কোন কারণে ফান্ডামেন্টাল রাইটস সরকার নিয়ে নিতে পারে, কার কার উপর ফান্ডামেন্টাল রাইটস লাগু হবে, কার উপর হবে না, এমার্জেন্সি সময় লাগু হবে কি হবে না, সমস্ত কাহিনী লেখা আছে। সেই জন্য ফান্ডামেন্টাল রাইটস যে ডিটেলসগুলো ওগুলো হচ্ছে খুবই কম্প্রিহেন্সিভ, ঠিক আছে। আর জাস্টিসিয়েবল ইন নেচার, জাস্টিসিয়েবল মানে যেগুলো কোর্ট অফ ল দ্বারা অলরেডি জারি করা হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলো সব সময় লাগু হয়ে আছে। তোমার যদি কোনো মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হয় তুমি কোর্টে যেতে পারো ডাইরেক্টলি, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার। যেমন আমরা প্রিয়াম্বল পড়বার সময় কি দেখেছিলাম যে প্রিয়াম্বল ইজ নন জাস্টিসিয়েবল, মানে প্রিয়াম্বল যদি কোনো কারণে প্রিয়াম্বলের উল্লঙ্ঘন হয় তাহলে কেউ ডাইরেক্টলি কোর্টে যেতে পারে না যে প্রিয়াম্বলের এই কথাটা কেন সরকার লাগু করছে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল। আর ফান্ডামেন্টাল রাইটস দ্বারা পলিটিক্যাল ডেমোক্রেসি, ঠিক আছে, রাজনৈতিক যে গণতন্ত্র সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এবার দেখো ফান্ডামেন্টাল রাইটস কতগুলো, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টা, 6, ঠিক আছে। যখন অরিজিনাল কনস্টিটিউশন লাগু হয়েছিল 1950 সালে সেই সময় কিন্তু কতগুলো ছিল, 7টা ছিল, একটা সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন কতগুলো আছে, এখন আছে 6টা। কি কি? রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজন ধর্ম স্বাধীনতার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট শিক্ষা এবং কালচারের সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতির যে অধিকার, আর রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, ঠিক আছে। তো এই 6টা। এবার রাইট টু ইকুয়ালিটি মানে এই নয় যে একটা আর্টিকেল, রাইট টু ইকুয়ালিটির আন্ডারেও কিন্তু আবার 5টা আর্টিকেল আছে, আর্টিকেল 14, 15, 16, 17, 18। বা রাইট টু ফ্রিডম মানে একটা আর্টিকেল নয়, এখানেও কিন্তু 19, 20, 21, 21A, 22, 5টা আর্টিকেল আছে, ঠিক আছে। সেই নিয়ে ডিটেলস আমরা আলোচনা পরে করব, ঠিক আছে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে, এখানে গুণে বলে দিও না 14 থেকে 32 পর্যন্ত গুণে 19টা আর্টিকেল হয়, সুতরাং 19টা না, 6টা, 6, ঠিক আছে, কারণ 6টা ক্যাটাগরিতে ডিভাইড করে দেওয়া হয়েছে। এবার রাইট টু প্রপার্টি যেটা ছিল, আর্টিকেল 31 বলছিল যে সম্পত্তি গ্রহণের যে অধিকার সেটাও একটা ফান্ডামেন্টাল রাইটস ছিল একসময়, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে সেটাকে এইখান থেকে সরিয়ে সংবিধানেরই অন্য পার্ট 12 আর্টিকেল 300A-তে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে সংবিধানে এখনও উল্লেখ আছে, সুতরাং রাইট টু প্রপার্টি মানে সম্পত্তি গ্রহণের যে অধিকার সেটা এখন কী ধরনের রাইট, কনস্টিটিউশনাল রাইট, কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে উল্লেখ করা নেই যেহেতু, সুতরাং ফান্ডামেন্টাল রাইটস আর নয়, ঠিক আছে। তো যদি জিজ্ঞেস করা হয় যে কি রাইট টু প্রপার্টি কি ফান্ডামেন্টাল রাইট, না। কী ধরনের রাইট, কনস্টিটিউশনাল রাইট। কবে চেঞ্জ করা হয়েছে, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স বা কিছু বৈশিষ্ট্য বলতে পারো, কিছু ফিচার্স ফান্ডামেন্টাল রাইটসের। প্রথম, ফান্ডামেন্টাল রাইটসগুলো কি কেবলমাত্র সিটিজেনদের উপর লাগু হয়, মানে কেবলমাত্র নাগরিকদের, ভারতের যারা নাগরিক তাদেরই কি মৌলিক অধিকারের যে অধিকারটা আছে কেবলমাত্র সিটিজেনদেরই কি আছে, না। কিছু ফান্ডামেন্টাল রাইটস এমন আছে, যেমন আর্টিকেল 15, 16, 19, 29, 30, এগুলো একদম মুখস্থ করে নাও। এই 5টা আর্টিকেল কেবলমাত্র নাগরিকরা পায়, মানে বিদেশিদের উপর এই অধিকারটা নেই। কোনো বিদেশি যদি এসে বলে যে আর্টিকেল 15 বলছে যে ডিসক্রিমিনেট করা যাবে না, সুতরাং আমার সাথে ডিসক্রিমিনেশন করা চলবে না, আমারও ফান্ডামেন্টাল রাইটস, না। আর্টিকেল 15 কেবলমাত্র সিটিজেনদের উপর লাগু হয়। তো এরকম 5টা এমন আর্টিকেল আছে যেগুলো কেবলমাত্র সিটিজেনদের উপর লাগু হয়, এলিয়েনদের উপর লাগু হয় না। কিন্তু বাকি যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, যেমন আর্টিকেল 14, আর্টিকেল 17, আর্টিকেল 20, এগুলো সবার উপর লাগু হয়, মানে ভারতের ভিতরে নাগরিক বা বিদেশ থেকে কেউ ঘুরতে এসেছে তার উপরেও সে ফান্ডামেন্টাল রাইটসটা লাগু হবে, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটসগুলো কি অ্যাবসোলিউট? অ্যাবসোলিউট মানে হচ্ছে একদম পাথর পে লকির যাকে বলা হয়, অর্থাৎ যেটা কোনোদিন অসত্য হতে পারে না, যার কোনো এক্সেপশন নেই। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি বেলা 12টার সময়ও যদি ঘুম থেকে উঠো সূর্য কিন্তু পূর্ব দিকেই উঠে থাকবে, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সূর্য পূর্ব দিকেই উঠবে, দিস ইজ অ্যাবসলিউট। তো ফান্ডামেন্টাল রাইটসগুলো কি অ্যাবসলিউট? বলছে না, ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট, দে আর কোয়ালিফাইড। কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটসের অনেক রেস্ট্রিকশন আছে। যেমন দেখো, তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারো, আর্টিকেল 19-এ বলা আছে, ঠিক আছে। তার মানে এই নয় যে আমি
ছাদের উপর গিয়ে এমনই চেঁচামেচি করে দেবো লোকের ঘুম হারাম হয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু আর্টিকেল 19 আমাকে এই অধিকারটিও দেয় না। সুতরাং কিছু রেস্ট্রিকশনসও লাগানো আছে ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে। তো সেই জন্য ফান্ডামেন্টাল রাইটসগুলো কি অ্যাবসলিউট যদি জিজ্ঞেস করা হয়, না। স্টেট ক্যান পুট রিজনেবল রেস্ট্রিকশন, সরকার যদি চায় তাহলে তোমার অধিকারের উপর রিজনেবল রেস্ট্রিকশন, যুক্তিসম্মত কিছু রেস্ট্রিকশন, বাধা তোমার উপর লাগাতে পারে, কিন্তু যুক্তিসম্মত হতে হবে, রিজনেবল হতে হবে। ফান্ডামেন্টাল রাইটসগুলো কি জাস্টিসিয়েবল? হ্যাঁ, অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস আর ভেরি মাচ জাস্টিসিয়েবল। মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো হচ্ছে সবসময় এনফোর্সেবল বাই দি কোর্ট অফ ল। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের যদি কোনো উল্লঙ্ঘন হয়, আমার যদি মনে হয় যে আমার মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হয়েছে, সরকার আমাকে আমার মৌলিক অধিকার দিচ্ছে না, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট কোর্টে যেতে পারি, এবং যে কোনো কোর্ট না, আমি সোজা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যেতে পারি, ঠিক আছে। কেন? কারণ সুপ্রিম কোর্টই হচ্ছে গ্যারান্টার, সে কথাও পরে বলছি। যে আচ্ছা, এটা মনে রেখো যে কিছু মৌলিক অধিকার আছে যেগুলো অটোমেটিক্যালি এনফোর্সেবল, ঠিক আছে। যেমন আর্টিকেল 14 কি বলছে? যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। এই সমস্ত আর্টিকেলগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করবো, আমি যেগুলো জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তো আর্টিকেল 14 বলছে কি না, ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। তো এটার জন্য আলাদা করে কোনো ল পাস করতে হয়নি সরকারকে এটাকে লাগু করবার জন্য। কিন্তু আর্টিকেল 17 বলছে যে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা করা চলবে না, এবং তার জন্য সরকার একটা আইনও পাস করেছে আনটাচেবিলিটির জন্য, ঠিক আছে, সিভিল রাইটস অ্যাক্ট। তো সেটাই বলা হচ্ছে যে কিছু আর্টিকেল এমন আছে, কিছু মৌলিক অধিকার এমন আছে যেগুলো নিজে থেকেই লাগু, তার জন্য আলাদা করে কোনো ল পাস করতে হয় না। আবার কিছু আর্টিকেল এমন আছে যেগুলোকে কার্যকরী করবার জন্য পার্লামেন্ট কিছু সময় মতো অ্যাক্ট পাস করেছে। হ্যাঁ, এটা মনে রাখবে, কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড কোনো আইন যদি পাস করতে হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্টই পাস করতে পারে, স্টেটের বিধানসভা কিন্তু পাস করতে পারে না, ঠিক আছে। এর বলছে হু ডিফেন্ডস অ্যান্ড গ্যারেন্টিজ দ্য ফান্ডামেন্টাল রাইটস, তোমাকে যে মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, কোথায় লেখা আছে? কনস্টিটিউশনে লেখা আছে, খুব ভালো কথা। কিন্তু এই কথাটার গ্যারেন্টি কে তোমাকে দেবে? গ্যারেন্টার আর ডিফেন্ডার হচ্ছে কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতের সুপ্রিম কোর্ট গ্যারেন্টি দেবে যে তুমি তোমার মৌলিক অধিকার পাবেই, এবং যদি তুমি তোমার মৌলিক অধিকার না পাও তাহলে তুমি আমার কাছে আসতে পারো, মানে সুপ্রিম কোর্ট বলছে, ঠিক আছে। তো তোমার যদি মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হয়, তুমি সোজা সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে নক করতে পারো, নট নেসেসারিলি বাই দি ওয়ে অফ অ্যাপিল। এমন নয় যে আমি প্রথমে লোয়ার কোর্টে গেলাম, তারপর হাইকোর্টে গেলাম, হাইকোর্টে আমার কিছু সমঝোতা হলো না, সেখান থেকে আমি অ্যাপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে গেলাম। নর্মালি কোনো কেস যদি তোমাকে সুপ্রিম কোর্টে যেতে হয়, তুমি ডাইরেক্টলি যেতে পারো না, তোমাকে অ্যাপিলের থ্রু যেতে হয়। কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন হলে নর্মালি, মানে তুমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। কিন্তু নর্মালি প্রত্যেকটা মানুষ যদি ছোট ছোট বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে ধাক্কা মারে, তাহলে তো সুপ্রিম কোর্টের আর কাজকর্ম ছেড়ে দিয়ে, হ্যাঁ আমাকে ফুচকাওয়ালা একটা ফাও কেন দেয়নি, যদি এইসব নিয়ে যদি কেস চলে যায় তাহলে তো অসুবিধা হবে না, সুপ্রিম কোর্ট নিজের কাজকর্ম কখন করবে? তো সেই জন্য নর্মালি সুপ্রিম কোর্ট বলে যে প্রথম হাইকোর্টের কাছে যাও, যদি নিবারণ না পাও তাহলে আমার কাছে আসবে। কিন্তু তার মানে এই নয়, তোমাকে যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয় যে ক্যান সামওয়ান ডাইরেক্টলি গো টু সুপ্রিম কোর্ট ফর দ্য ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, তাহলে অ্যান্সার হবে ইয়েস, মানুষ সুপ্রিম কোর্টের দরজায় ডাইরেক্টলি যেতে পারে, ঠিক আছে। তোমার কাছে অপশান আছে আর কি। তো ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করা যেতে পারে কি? হ্যাঁ, করা যেতে পারে। কখন সাসপেন্ড হয়? যদি ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়। যখন আমরা এমার্জেন্সি চ্যাপ্টার পড়বো আরও ভালো করে পড়বো। কিন্তু মনে রেখো যে আর্টিকেল 352, 356 আর 360, এই তিনটে দিয়ে এমার্জেন্সির গল্প আছে। তার মধ্যে 352টা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি তিনটে কারণে লাগতে পারে: ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশন, ইন্টারনাল আর্মড রেবিলিয়ন বা ডিস্টারবেন্সের জন্য লাগতে পারে। তো বলছে যে আর্টিকেল 20 আর 21 এটা কখনোই সাসপেন্ড করা যাবে না। ইভেন এমার্জেন্সি লাগু হলেও আর্টিকেল 20 বা 21 কখনোই সাসপেন্ড হবে না। কিন্তু আর্টিকেল 19 যদি ওয়ার বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য, মানে বাইরের থেকে এক্সটার্নালি কোনো ধরো ভারতের উপর থ্রেট হলো, তখন যদি ইমার্জেন্সি লাগু হয়ে যায় তাহলে আর্টিকেল 19 সাসপেন্ড হয়ে যাবে, মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু নর্মালি ভিতরেই ভারতের ইন্টারনালি কোনো একটা প্রবলেমের জন্য, ইন্টারনাল অ্যাগ্রেশনের জন্য বা ইন্টারনাল আর্মড রেবিলিয়নের জন্য যদি ভারত সরকার আর্টিকেল 352 লাগিয়ে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করে দেয়, তাহলে আর্টিকেল 19-এর মানে আর্টিকেল 19 সাসপেন্ড করা যাবে না, ঠিক আছে। ডিটেলস আমরা যখন আরও আর্টিকেলগুলো নিয়ে পড়বো তখন আলোচনা করবো। তো আপাতত মনে রাখো যে কোয়েশ্চেন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কি সাসপেন্ড করা যায়? হ্যাঁ, করা যায়। কখন? ন্যাশনাল এমার্জেন্সির সময়। কোন আর্টিকেল সাসপেন্ড করা যায় না? আর্টিকেল 20 আর 21 সাসপেন্ড করা যায় না, এমার্জেন্সি লাগলেও সাসপেন্ড করা যায় না।
আর ফান্ডামেন্টাল রাইটস পার্মানেন্ট অর অ্যামেন্ডেবল? ফান্ডামেন্টাল রাইটসগুলো কি চিরস্থায়ী, নাকি এগুলোকে বদলানো যেতে পারে, অ্যামেন্ড করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে? তো ফান্ডামেন্টাল রাইটসগুলো পার্মানেন্ট না, দে আর অ্যামেন্ডেবল। অর্থাৎ সরকার যদি চায়, পার্লামেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ কিন্তু মনে রাখবে অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে নয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, অর্থাৎ সাংবিধানিক চেঞ্জ করে, যে সংবিধান সংশোধন আইন পাস করে সরকার যদি চায় ফান্ডামেন্টাল রাইটসগুলোর পরিবর্তন করতে পারে। কিন্তু মনে রাখতে হবে এখানে, এখানে সুপ্রিম কোর্ট হচ্ছে, আমরা আগে কি বললাম যে সুপ্রিম কোর্ট সবসময় তোমাকে দেখবে যে তোমার ফান্ডামেন্টাল রাইটস পাচ্ছ তো। তো সেই জন্য সুপ্রিম কোর্ট বলে রেখেছে যে বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করা চলবে না দাদা, ঠিক আছে? তুমি মানে পার্লামেন্ট যদি চায় ফান্ডামেন্টাল রাইটস চেঞ্জ করতে পারে, সংশোধন করতে পারে, কিন্তু তাই বলে এমন নয় যে আর্টিকেল 14 ডিলিট করে দিল। আর্টিকেল 14 হচ্ছে বেসিক ফিচার, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি হচ্ছে একটা বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এটা পার্লামেন্ট চাইলেও মানে ডিলিট করে দিতে পারে না, ঠিক আছে? হোয়াট আর দ্য এক্সেপশনস অফ ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটসের কী কী ব্যতিক্রম আছে, মানে কী কী রেস্ট্রিকশনস আছে যার জন্য ফান্ডামেন্টাল রাইটস লাগবে না? তো প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটসের যে আর্টিকেল পড়বো তাতেই লেখা আছে যে এই কারণে সরকার তোমার মৌলিক অধিকার কেড়ে নিতে পারে, ঠিক আছে, বা কার্ভ করতে পারে, বা রেস্ট্রিকশনস লাগাতে পারে। আর ইন জেনারেল মনে রাখবে আর্টিকেল 31A, 31B আর 31C, এই তিনটে হচ্ছে বলতে পারো, মানে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস যা কিছু আমরা পড়বো তার তিন দিক দিয়ে তিনটে রেস্ট্রিকশন, আর্টিকেল 31A, 31B আর 31C, এই তিনটে দিয়ে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ঘিরে রেখেছে। মানে এই তিনটে জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের এক্সেপশন। এগুলো আরও ডিটেলস আমরা আলোচনা করে পড়ব। ফান্ডামেন্টাল রাইটসগুলো কি আর্ম ফোর্সেস, মানে ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের যে সমস্ত অফিসার জওয়ান রয়েছে, বা প্যারামিলিটারি ফোর্সেস, সিআইএসএফ, সিএপিএফ, পুলিশ ফোর্স, এদের উপর কি ফান্ডামেন্টাল রাইটস, এনাদের কি ফান্ডামেন্টাল রাইটসের অধিকার আছে? বলছে যে না, সরকার যদি চায় তাহলে আর্ম ফোর্সেস বা প্যারামিলিটারি ফোর্সেস বা পুলিশ ফোর্সেসের ফান্ডামেন্টাল রাইটস কার্ভ করতে পারে, ঠিক আছে? কেন? কারণ যদি ভারতের ইউনিটি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি বজায় রাখতে হয়, তাহলে কিছু কিছু কারণে ফান্ডামেন্টাল রাইটস কার্ভ করা যেতে পারে। ডিটেলস আর্টিকেল 33-তে আছে, পড়ব। এবার দেখো ফান্ডামেন্টাল রাইটসে যে আর্টিকেল সংখ্যা কত আছে, আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত, এটা আমরা আলোচনা করলাম, রাইট? তার মানেই নয় যে একদম 12 থেকে শুরু করেই শুরু হয়ে গেছে যে হ্যাঁ তোমার এই অধিকার, 35 পর্যন্ত অধিকারের কাহিনী চলেছে, না। আসল যে অধিকার আছে আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 32 পর্যন্ত। আগের দুটো আর্টিকেল মানে আর্টিকেল 12 আর 13, এটাকে তুমি ভূমিকা বলতে পারো, ঠিক আছে? আর আর্টিকেল 31A, B, C, 33, 34, 35 এগুলোকে উপসংহার বলতে পারো। আসল যে আর্টিকেল, যে মৌলিক অধিকার, যে মেন অধিকার, সেটা আছে 14 থেকে 32 পর্যন্ত। তাও আবার আমরা কি পড়েছিলাম যে ফান্ডামেন্টাল রাইটস কটা? ছটা কী কী? সাম্যের অধিকার আর্টিকেল 14 থেকে 18, স্বাধীনতার অধিকার বা ফ্রিডম 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24, ধর্মের অধিকার 25, 26, 27, 28, শিক্ষা, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট 29, 30, আর কনস্টিটিউশনাল রেমেডি আর্টিকেল 32। তো প্রথমে ভূমিকাতে যে দুটো আর্টিকেল আছে, আর্টিকেল 12, 13 কি বলছে দেখে নেওয়া যাক। আর্টিকেল 12 বলছে যে পার্ট 3-তে যতবার এই কথাটা আসবে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন মানে ফান্ডামেন্টাল রাইটসের যে চ্যাপ্টার রয়েছে সেখানে এই কথাটা যেখানেই আসবে যে স্টেট, তো স্টেট বলতে কাকে বোঝানো হবে? তাহলে আর্টিকেল 12 কি করে? স্টেটের ডেফিনেশন দেয়, ঠিক আছে, সংজ্ঞা। বলছে যে এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ দি ইউনিয়ন গভর্নমেন্ট, মানে কেন্দ্র সরকার, মানে মন্ত্রিমণ্ডল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আর এদিকে হচ্ছে তোমার ইউনিয়ন গভর্নমেন্টের যে লেজিসলেটিভ অর্গান, ইউনিয়ন গভর্নমেন্টের লেজিসলেটিভ অর্গান কোনটা? পার্লামেন্ট। ঠিক তেমনই এক্সিকিউটিভ অ্যান্ড দি লেজিসলেটিভ অর্গান অফ দি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ কোনো রাজ্যের যে বিধানসভা আর রাজ্যের যে মন্ত্রিমণ্ডল, মুখ্যমন্ত্রী, গভর্নর, তারা। কোনো লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই সমস্ত। এছাড়া আদার অথরিটিস, সমস্ত কিছুকে স্টেটের ডেফিনেশনের ভিতরে নিয়ে, আওতায় নিয়ে চলে আসা হবে। অর্থাৎ যখনই বলা হবে স্টেট, তখনই এইগুলোর মধ্যে কোনো কিছুকেই স্টেট বলে বোঝানো যেতে পারে, ঠিক আছে? তো যখনই বলা হচ্ছে যে স্টেট তোমাকে ডিসক্রিমিনেট করবে না, যেমন আর্টিকেল 15-এ লেখা আছে যে স্টেট তোমাকে ডিসক্রিমিনেট করবে না। তো স্টেট বলতে কে? স্টেট বলতে কেন্দ্র সরকার, রাজ্য সরকার,
তার লেজিসলেটিভ উইং, এক্সিকিউটিভ উইং, লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবাইকে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে। তো বোঝা গেল যেখানে আর্টিকেল এই পুরো পার্ট 3-তে যেখানে স্টেট কথাটা বলা থাকবে তার মানে হচ্ছে এত কিছু। এবার এখানে দেখো আদার অথরিটিস যে লেখা রয়েছে না, এটা নিয়ে অনেক, এটা একটা অ্যাম্বিগুয়াস যেহেতু শব্দ, লেখা নেই আদার অথরিটিস মানে কে কে। তো মোটামুটি বলা হয় যে যেই সরকারের ডাইরেক্ট কন্ট্রোলে বা সরকারের হয়ে যদি কেউ কাজ করে এবং যার রুল মেকিং অথরিটি আছে, মানে যেই তোমার উপর কোনো রুল অ্যাপ্লাই করবার অথরিটি রাখে, সেই কিন্তু স্টেট বলে গণ্য হয়, ঠিক আছে। যেমন ধরো তোমার বাড়ির সামনে যদি কোনো সরকারি মানে সরকারের ডাইরেকশনে কেউ কাজ করছে, কোনো কন্ট্রাক্টর রাস্তা তৈরি করছে, সেও যদি তোমার মৌলিক অধিকারের উল্লঙ্ঘন করে, তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ স্টেট আমার মৌলিক অধিকার নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। কোর্ট এত ওয়াইড ডেফিনেশন দিয়েছে। এবার কোশ্চেন দেখো, এখানে জিজ্ঞেস করা হয়েছে ডব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, ফর দ্য পারপাস অফ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট স্টেট, স্টেটের আওতায় কোনটা পড়ে না? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, নাকি কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নাকি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং মানে এনসিইআরটি যেটাকে বলা হয় আর কি, যার বইপত্র তোমরা পড়ো, আর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ওএনজিসি। তো দেখো এখানে হাইলাইট করা আছে এটা যদিও, কিন্তু এর অ্যান্সার হবে এনসিইআরটি, ঠিক আছে। কারণ একটা কেস হয়েছিল এনসিইআরটির এগেনস্টে, মানে সেই কেসের জাজমেন্টে কোর্ট বলেছে যে এনসিইআরটি স্টেটের ডেফিনেশনের ভিতরে পড়ে না, কারণ এনসিইআরটি একটা অটোনোমাস বডি, নিজে কিছু কিছু মানে সিলেবাস বা এটা ওটা বইপত্র ছাপায়, ঠিক আছে। সরকারের এর উপর খুব একটা বেশি যে গ্রিপ আছে তেমন নয়, সরকার কেবলমাত্র পয়সার দিক থেকে খানিকটা মেনটেন করে, বাকি অতখানি গ্রিপ কিন্তু এনসিইআরটির উপর সরকারের নেই। কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তো হতেই পারে না, বুঝতেই পারছো, কারণ স্টেট গভর্নমেন্টের লেজিসলেটিভ উইং তো হবেই না। ওএনজিসি একটা পিএসইউ, মানে সরকারের অধীনস্থ একটা কোম্পানি, সুতরাং কিছু কিছু ক্ষেত্রে যদি ওএনজিসি কিছু কাজ করে তাহলে স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়ে যায়। আইএফএসসিও সেরকম একটা স্টেট ওন্ড একটা ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। তো এই তিনটে তো হতেই পারে না, পড়ে রইল এটা এনসিইআরটি। যাই হোক, একটা জাজমেন্টে কোর্ট ডাইরেক্ট বলেছিল, সুতরাং এটা হবে। আর দেখো প্রিলিমসের ইজি কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন গিভস ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেট, তো আর্টিকেল 12, সিম্পল। তো এরকম টাইপের কোশ্চেনই বেশি আসে, এটা একটা কি বলবো এক্সেপশনাল কেস যেখানে এরকম টাইপের একটা কোশ্চেন জিজ্ঞেস করে নেওয়া হয়েছে। যাক, আমরা জেনে নিলাম। এটা মেন্সের কোশ্চেন, যদিও প্রিলিমস নয়। যেগুলো দেখবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ওগুলো প্রিলিমসের কোশ্চেন, যেগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেগুলো হচ্ছে মেন্সের কোশ্চেন। আমি বুঝবার সুবিধার্থে কালারগুলো এরকম করে রেখেছি। আর্টিকেল 13 কি বলছে? আর্টিকেল 13 বলছে যে কোনো ল ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি ভয়েড, অর্থাৎ কোনো ল যদি ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন করে তাহলে সেই লই ভয়েড হয়ে যাবে, অর্থাৎ সেই ল কার্যকরী হবে না, ঠিক আছে। এবার ল বলতে কি? ল বলতে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের পাস করা কোনো অ্যাক্টও হতে পারে, প্রেসিডেন্ট বা গভর্নর যে টেম্পোরারি অর্ডিন্যান্স পাস করে সেটাও হতে পারে, কোনো বাই ল, নোটিফিকেশান, অর্ডার, সার্কুলার, এমনকি নন লেজিসলেটিভ ল মানে কাস্টমস অর ইউজেজ, সেগুলোও হতে পারে, ঠিক আছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাকেও কি এই ল এর আওতায় পড়বে? মানে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ধরো, মানে সংবিধান এমনভাবে সংশোধন করা হলো যে মৌলিক অধিকার কিছু হয়তো চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে সেটাকেও কি আমরা এই ল এর আওতায় নিয়ে আসবো? সুপ্রিম কোর্ট বলছে কেশবানন্দ ভারতী কেস 1973-তে, হ্যাঁ ওটাও ইনকনসিস্টেন্ট যদি থাকে তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও ইনভ্যালিড করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 13 পড়ে আমরা কি বুঝতে পারছি? আর্টিকেল 13 জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার দিচ্ছে কোর্টকে, মানে কোর্টের হাতে পাওয়ার দিয়ে দিচ্ছে যে যখনই পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার বা গভর্নর বা প্রেসিডেন্ট কোনো অর্ডিন্যান্সও যদি পাস করে দেয় বা কোনো অ্যাক্টও পাস করায়, তাহলে কোর্টের হাতে পাওয়ার থাকবে সেটাকে রিভিউ করার, যে এই অ্যাক্ট যেটা পাস হলো সেটা কোথাও ফান্ডামেন্টাল রাইটসের উল্লঙ্ঘন তো হয়ে গেল না, যদি উল্লঙ্ঘন হয়ে যায় তাহলে সেই অ্যাক্ট ভয়েড হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন, দ্য টার্ম ল ইন ফোর্স ইন ক্লজ 3 অফ আর্টিকেল 13 মিনস, আর্টিকেল 13-এ যে ল কথাটা লেখা আছে এটার মানে কি? কেবলমাত্র স্ট্যাটিউটরি ল, মানে পাস করা কোনো আইন, নাকি কাস্টমস অ্যান্ড ইউজেজ, কোনো একটা মানে চলতি কোনো আইন যেটা চলে আসছে সেরকম, না বোথ অ্যান্ড বি, নাকি নিউলি ফর্ম পাবলিক অর্ডার অনলি, ঠিক আছে। তো বুঝতেই পারছো দুটোই, স্ট্যাটুটরি লও হতে পারে বা এমনি কোনো কাস্টমারি লও হতে পারে, যেটাই মৌলিক অধিকারের উল্লঙ্ঘন করবে সেই হবে ইনভ্যালিড, ঠিক আছে।
আচ্ছা, এখানে জিজ্ঞেস করছি, ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 12 to 13, আর্টিকেল 12 থেকে শুরু করে 35 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলো কি অ্যাবসলিউটলি ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল, মানে যখন তখন চেঞ্জ করে দেওয়া যেতে পারে, ক্যান বি অ্যামেন্ডেড, সংশোধন করা যেতে পারে, নন জাস্টিসিয়েবল অর্থাৎ লাগু হয় না, নাকি ক্যান নট বি অ্যামেন্ডেড, অ্যামেন্ড করাই যাবে না। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ক্যান বি অ্যামেন্ডেড, অ্যামেন্ড করা যেতে পারে। ঠিক আছে, তো এই হলো ফান্ডামেন্টাল রাইটস। তো আজ আমরা এখানে খালি আর্টিকেল 12 আর আর্টিকেল 13 সম্পর্কে জেনে নিলাম। পরের লেকচারে, যেহেতু বড় চ্যাপ্টার, একটু সময় লাগবে কভার হতে, পরের চ্যাপ্টারে আমরা আগের আর্টিকেলগুলো মানে 14 থেকে বাকি আর্টিকেলগুলো ডিসকাস করব। ঠিক আছে, তো আপাতত আমরা আর্টিকেল 12-13 সম্পর্কে জেনে নিলাম। আর মৌলিক অধিকার চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, সুতরাং একটু সময় নিয়ে একটু ডেপথে গিয়ে কোশ্চেন অ্যান্সার অ্যানালাইজ করে তারপর করবার চেষ্টা করব। ঠিক আছে, আর যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা এখনও পর্যন্ত যা কিছু কভার করেছি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, সিটিজেনশিপ, প্রিয়াম্বল, আমাদের ফান্ডামেন্টাল রাইটস তো হলোই, তো আর সেলিয়েন্ট ফিচার্স, এই যে চ্যাপ্টারগুলো যেগুলো আমরা এখনও পর্যন্ত কভার করি, সমস্ত মিলিয়ে আমরা একটা 20 কোয়েশ্চেন্সের একটা মক টেস্ট আমরা করব। ঠিক আছে, যা কিছু আমরা পড়েছি তার উপরে। তো যাই হোক, ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা আগে আমরা কভার করি। আর তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করো, যারা তোমাদের সঙ্গী সাথী পড়ছে এবারে ডব্লিউবিসিএস দেবে তাদের সাথে শেয়ার করো যে এরকম একটা লেকচার সিরিজ চলছে, অনেকে জানে না। তো তাদের পর্যন্ত পৌঁছালে, তাহলে আমার এফর্টটা সবার পর্যন্ত পৌঁছালে আমারও ভালো লাগবে, আমিও মোটিভেশন পাবো, তোমাদেরও হেল্প হচ্ছে অবশ্যই। তো পরের লেকচারে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।